স্যার বলছিলেন এটা নিয়ে আলোচনা করবেন। জি স্যার, এটা পরের দিন বললেন স্যার। হ্যাঁ, তাহলে এটা এটা তাড়াতাড়ি শেষ করে দিই। এটা যেটা হচ্ছে যে আমরা নতুন একটা ইয়েতে যাব আজকে, হট টপ প্রেশার এসটিপি অপারেশন। মানে বলা হচ্ছে যে তোমার আসলে টপ প্রেশারটা তোমার যেটা বলছে মডার্ন ফার্নেস, তোমার 1 থেকে 3 কেজি পার সেন্টিমিটার গেজ হট টপ প্রেশারটা মেনটেন করা হয়। এবং এই হট টপ প্রেশার দিয়ে তোমার প্রোডাক্টিভিটি এবং ফুয়েল এফিসিয়েন্সিকে ইনফ্লুয়েন্স করে, অর্থাৎ এটা প্রোডাক্টিভিটিকে বাড়ায় দেয় হট প্রেশার। এবং যেটা বলা হচ্ছে যে তোমার এই এটার পারফরমেন্স ইমপ্রুভমেন্ট হয়। যেমন এখানে তুমি দেখো রিডাকশন অফ হট মেটাল সিলিকন, এই যে সিলিকা যেটা আছে, এই যে সিলিকার সাথে কার্বনের রিয়েকশন হয়, হট প্রেশার যদি সিলিকা গ্যাস হয়। আর যদি সিলিকা যদি গ্যাস ফর্ম করে, তোমরা এর আগে দেখছো যে তাহলে এই রিয়েকশনটা যদি হয় তাহলে তোমার আমরা কি পি কারণে সিলিকা বেশি যাক না কম যাক, সিলিকন বেশি যাক না কম যাক, সেটা আমরা চাই। আমাদের এক্সপেক্টেড কোনটা? কম যাক, এটা চাই স্যার। মানে সিলিকন ইনটেকটা কম। তুমি যখন হট প্রেশার হিসেবে তখন এই রিয়েকশনটা হবে, অর্থাৎ সিলিকনটা সলিড না থেকে গ্যাসিয়াস ফর্মে চলে যাবে। আর গ্যাসিয়াস ফর্মে গেলে তখন দেখা যাবে যে আর হট মেটালে সিলিকন ইনটেকটা কম হবে, এই একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। এবং বলা হচ্ছে যে তোমার মোর ইউনিফর্ম গ্যাস ফ্লো অ্যান্ড বার্নিং ডিসেন্ট, এই জিনিসটা। তো এখন যেটা হচ্ছে যে হট টপ প্রেসারে আমরা যেটা হচ্ছে যে যেটা বলছে ইউনিফর্ম গ্যাস ফ্লো যদি হয়, তোমার এফিসিয়েন্সি বেড়ে যাবে। তারপর তোমার হচ্ছে যে এই বার্ডেন যে তোমার যে নিচের দিকে নামতে থাকবে, এটাও তোমার যেটা হচ্ছে যে ইউনিফর্মলি নামতে থাকবে। আলটিমেটলি তোমার ফার্নেসের পারফরমেন্স বেড়ে যাবে। এরপরে আরেকটা কথা আসতেছে যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, পালভারাইজড কোল ইনজেকশন। তোমার এই পালভারাইজড কোল ইনজেকশন বলতে যেটা বলা হচ্ছে যে তোমার যে এয়ার যে তুমি টুয়ার্স দিয়ে দিচ্ছ, সেই টুয়ার্স এর এয়ারের টেম্পারেচারটাকে বাড়ানোর জন্য কি করা হয়, তোমার এমনি তো প্রিহিট করে নেওয়া হয়, আরো টেম্পারেচার বাড়ানোর জন্য টুয়ার্স এ জাস্ট এটা ঢুকার আগে দিয়ে এখানে কার্বন ইনজেক্ট করা হয়, অর্থাৎ পাউডার কার্বন ইনজেক্ট করা হয় উইথ গ্যাস। এই গ্যাসের সাথে যখন করে সেখানে দেখা যায় যে এই গ্যাস মানে এয়ার, হ্যাঁ, এই গ্যাসের সাথে যখন করে তখন দেখা যায় যে তোমার এটা রিয়েকশন হয়, ওই গ্যাসের রিয়েকশন হয়ে তখন হিট প্রডিউস করে, এক্সট্রা হিট তখন এই গ্যাসটা ক্যারি করে নিয়ে যায়। রিয়েকশনটা তাড়াতাড়ি হওয়ার জন্য স্যার পালভারাইজ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, রিয়েকশনটা তোমার যে তুমি যদি পাউডার করে তো সারফেস এরিয়া বেড়ে যাবে না, ইয়ার বেড়ে গেলে তখন র্যাপিডলি সেটা রিয়েকশন হবে। তুমি ধরো একটা লাম্পকে যত তাড়াতাড়ি রিয়েকশন করাতে পারো, সেটাকে যদি তুমি যদি পাউডার করে দাও, তার সারফেস এরিয়া বেড়ে যাওয়ার কোনো রিয়েকশন রেট বেড়ে যায় না? বেড়ে যায় কিনা? জি স্যার, বেড়ে যায়। হ্যাঁ, ওই কারণে। তার আমাদের উদ্দেশ্য কি, মেন পারপাস হচ্ছে যে তোমার যে গ্যাসটা আসতেছে সেই গ্যাসের হিটটাকে বাড়ানোর জন্য। তাহলে এটাতে দেখা যাচ্ছে তোমার এফিসিয়েন্সি কার্বনের আমরা আগে দেখছি যে তুমি যদি ইনপুট গ্যাস অর্থাৎ ইনটেক গ্যাসের টেম্পারেচার যত বাড়াইতে পারো, তোমার ফার্নেসের প্রোডাক্টিভিটি বেড়ে যায়। তারপর ফুয়েল কনজাম্পশন কম লাগে, আলটিমেটলি কোক কনজাম্পশন কম লাগে। হ্যাঁ, তাহলে দেখা যায় যে তোমার এফিসিয়েন্সি বাড়ে এদিক থেকে। আর কোক কনজাম্পশন কম লাগলে তোমার সুবিধা কি, অ্যাডভান্টেজ হচ্ছে যে কি সুবিধা বলো দেখি? কোক কনজাম্পশন যদি কমে তোমার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ পাও হ্যাঁ, একজন বলো, বুঝা যাচ্ছে না কি মানে এফিসিয়েন্সি বাড়ে, ফুয়েল এফিসিয়েন্সি বাড়বে আর কি স্যার। কিভাবে, মানে কি ফর্মে? মানে স্যার হিট ইনপুটটা কমে যাচ্ছে। হ্যাঁ, মানে কোকের কম পরিমাণে দেওয়া লাগবে। জি স্যার। তাই না? কোক সেভ হবে, মানে তোমার কস্ট সেভিং হবে। আর কি অ্যাডভান্টেজ আছে? অ্যাশটা কম জেনারেট হবে। অ্যাশ কম জেনারেট হলে কি হবে? তোমার ল্যাগের পরিমাণ কমবে। এবং শুধু সেটা না, মেটালেও তোমার সিলিকন ম্যাঙ্গানিজ কমে যাবে। এই অ্যাডভান্টেজ গুলো পাওয়া যায়। এই জন্য এই স্টেপ গুলা কি, এটা ওই যে এখানে পালভারাইজ কোল ইনজেকশন যখন হয়, এটা কি হিটিং, তারপর পাইরোলাইসিস, ইগনাইটিং এন্ড কম্বাশন অফ দ্য প্রোডাক্ট পাইরোলাইসিস এন্ড কম্বাশন অফ দ্য রেসিডুয়াল গ্যাস। মানে এখানে ওই যে কিভাবে পালভারাইজ গ্যাসটা টুয়ার্ডস দেওয়া হয় এবং কিভাবে ইগনাইট করা হয়, এখানে স্টেপ গুলো বলা হয়। এখন মডার্ন ট্রেন্ডস, ইন ব্লাস্ট ফার্নেস প্র্যাকটিস। এখন যেটা হচ্ছে যে
তোমাদেরকে ব্লাস্ট ফার্নেসে মডার্ন ট্রেন্ডটা কি জিনিসটা হচ্ছে বলা হচ্ছে লার্জ ক্যাপাসিটি ফার্নেসের ক্যাপাসিটি বাড়ানো, তারপর তোমার বার্ডেনটা ভালোভাবে এবং প্রিপেয়ার করা, বেটার কোয়ালিটি কোক ইউজ করা, তারপর চার্জ ডিস্ট্রিবিউশনটাকে তোমার ইমপ্রুভ করা, টপ গ্যাস কিভাবে, টপ প্রেশার, ওই যে আমরা যেটা বললাম যে উপরে টপ প্রেশারটাকে বাড়ানো, তারপর ব্লাস্ট রেট যেটা এটা এবং টেম্পারেচারটাকে বাড়ানো, তারপর ব্লাস্টের মধ্যে তুমি যদি অক্সিজেন এনরিচ করে দাও অর্থাৎ অক্সিজেনের পরিমাণ নর্মালি কি থাকে, ওয়েট পার্সেন্ট হিসেবে 23% থাকে এয়ারে, তুমি যদি সেখানে 10% বাড়ায় দাও অর্থাৎ 30-35-40% অক্সিজেন করে দিতে পারো, তখন তোমার এফিসিয়েন্সি বেড়ে যায়। ডিহিউমিডিফিকেশন অফ ব্লাস্টকে তুমি যদি ওয়াটার থেকে রিমুভ করতে পারো, কারণ তুমি জানো যে ওয়াটার আমরা কিছু পরিমাণে দিই কিন্তু বেশি পরিমাণে দেওয়া হয় না। ওয়াটার থেকে যে হাইড্রোজেনটা বের হয় যে রিয়াকশন, সেটা হচ্ছে আবার এন্ডোথার্মিক রিয়াকশন। হ্যাঁ, তো অক্সিলারি ফুয়েল ইনজেকশন যেটা তোমাদের অল্প আগে দেখানো হলো যে টোয়ার্স এর এখানে অক্সিলারি ফুয়েল তুমি দিতে পারো। তারপর যেটা হচ্ছে যে ব্লাস্ট ফার্নেস গ্যাস ইনজেকশন ইন দ্য স্টেক, তারপর যে গ্যাস গুলা যে বের হবে স্টেকে ইনজেকশন, না ব্লাস্ট ফার্নেস গ্যাস ইনজেকশন ইন দ্য স্টেকে, যদি ব্লাস্ট ফার্নেস গ্যাসটাকে যদি আবার ইনজেক্ট করতে পারো, কার্বন মনোক্সাইড যদি পরিমাণ বেশি থাকে, লাইম ডাক্ট ইনজেকশন থ্রু দ্য টোয়ার্স, তুমি টোয়ার্সে লাইম যদি কিছু দিতে পারো সেটাও তাহলে ইমপ্রুভ করবে। এই জায়গাগুলোতে ব্লাস্ট ফার্নেসের এখন তোমার রিসার্চ চলতেছে, এই জায়গাগুলোতে তোমার এনরিচ করে ব্লাস্ট ফার্নেসের পারফরমেন্সটা বাড়ানোর চেষ্টা চলতেছে। এটা আমরা শেষ করি। এখন আজকে আমরা নতুন যেটা শুরু করব এটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। এইটা যেটা আসতেছে Recording in progress. অল্টারনেট রুটস অফ লিকুইড আয়রন প্রোডাকশন। আমরা লিকুইড আয়রন মানে কি, আসলে পিগ আয়রন প্রোডাকশন আমরা এটা করতেছি, তাই না? লিকুইড আয়রন প্রোডাকশন মানে কি, পিগ আয়রন প্রোডাকশনটা আমরা করতেছি। এখন আমরা এতদিন ধরে একটা মাত্র প্রসেস দেখলাম, সেটা হচ্ছে ব্লাস্ট ফার্নেস প্রসেস। এখন আমরা চিন্তা করব বা এখন আমরা ডিসকাস করব যে আচ্ছা এই লিকুইড আয়রন কি ব্লাস্ট ফার্নেস প্রসেস ছাড়া কি আর কোনোভাবে করা যায় কিনা? কথা কি বুঝছো? আমরা এই পরবর্তীতে একটা হচ্ছে যে লিকুইড আয়রন অল্টারনেট রুট, অর্থাৎ আমরা পিগ আয়রনটা অর্থাৎ র আয়রন যেটা স্টিল না, র আয়রনটা এটা লিকুইড ফর্মে পেতে পারি, সলিড ফর্মে পেতে পারি। লিকুইড ফর্মে ব্লাস্ট ফার্নেস একটা টেকনিক, যেটা হিউজ মাস বড় একটা সাইজের, অলমোস্ট 90% সাইজের এটা তৈরি হয়, বাকি 10-15 সাইজ যেটা আছে সেটা হচ্ছে অল্টারনেট রুট, মানে কি ব্লাস্ট ফার্নেস ছাড়া অন্য রুটে হয়ে থাকে লিকুইড আয়রন, অর্থাৎ লিকুইড আয়রন করে সেটাকে পিগ আয়রনে সলিড করা। আরেকটা আছে অল্টারনেটিভ হচ্ছে যে তোমার ওর থেকে তোমার সলিড আয়রন বের করে নিয়ে আসা উইদাউট মেল্টিং, হ্যাঁ, সলিড থেকে সলিড রিয়েকশন করে করানো। কথা কি হচ্ছে? এখন আমরা যেটা ডিসকাস করবো যে ব্লাস্ট ফার্নেস ছাড়া লিকুইড আয়রন আর কি কি মেথড আমরা পেতে থাকি, কেন অন্যান্য অল্টারনেট রুট গুলো আমরা চুজ করি। কথা কি বুঝছো কিনা? হ্যাঁ, এখানে এই জিনিসটাই ডিসকাস করা হবে এবং তুমি অল্টারনেট রুট সম্পর্কে জানতে পারবা এবং ব্লাস্ট ফার্নেসের সাথে তুমি কম্পেয়ার করতে পারবা। এটা বলার আগে, শুরু করার আগে এটা একটা ব্যাকগ্রাউন্ডটা বলি, কেন অল্টারনেট প্রসেসে আমরা গেলাম। এটা কি কেউ বলতে পারবা কেন অল্টারনেট প্রসেসে আমরা লিকুইড আয়রনটা করা যায়, করার চিন্তা করা হচ্ছে বা করা হচ্ছে? কোকটা মেটালার্জিক্যাল কোক হলে আমাদের যে স্মেল্টিংটা ভালো হয়, কিন্তু মেটালার্জিক্যাল কোল আসলে অ্যাভেলেবল না, শেষ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা আসলে অল্টারনেটিভ রুটে যেতে চাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কারণ। কে তোমার রোল নাম্বার কত? 43। আচ্ছা, এইটা হচ্ছে মেইন কারণ। ব্যাপার হচ্ছে যে মেটালার্জিক্যাল কোক যেটা আবার ব্লাস্ট ফার্নেসের জন্য আমরা আগেই বলছি যে কোক করতে হবে, সেই কোকের গ্রেডটা অনেক ভালো হতে হবে, লোয়েস্ট কন্টেন্ট হতে হবে, তার স্ট্রেংথ ভালো হওয়া লাগবে। এটা হচ্ছে যে ওয়ার্ল্ডের সবচেয়ে তোমার এক্সপেন্সিভ কোক। কথাটা কি বুঝছো? কস্টলি কোক। এখন ধরো লো গ্রেড কোল অনেক জায়গায় আছে, কিন্তু সেটা ব্লাস্ট ফার্নেসে ইউজ করা যাচ্ছে না। কেন ব্লাস্ট ফার্নেসে ইউজ করা যাচ্ছে না? ব্লাস্ট ফার্নেসে তোমার যে কোকটা ইউজ করতে হবে তার অ্যাশ কন্টেন্ট কম হতে হবে, তার মধ্যে ফসফরাস কন্টেন্ট কম হতে হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার স্ট্রেংথ ভালো হতে হবে। কারণ তার স্ট্রেংথ যদি ভালো না হয়, সে উপরের বার্ডেন যেগুলো সেগুলো লোড বিয়ার করতে পারবে না। কথা কি বুঝছো?
জি স্যার। এখন অনেক জায়গায় দেখা গেছে যে আয়রনের ওর সারা পৃথিবীতে অনেক দেশে আছে, কিন্তু সেখানে মেটালার্জিক্যাল গ্রেডের কোক নাই। এই কোকটা ইম্পোর্ট করে আনতে হয়। এখন দেখা যাচ্ছে যে তার ওর আছে, সেটি কোক যদি ইম্পোর্ট করে নিয়ে আসে তখন দেখা যাচ্ছে তার এটা এই তোমার যদি কস্টিং এর দিকে যায় তখন দেখা যাচ্ছে এটা ভাইবল হয় না। তার এটার অন্যান্যরা প্রডিউস করতে যে পরিমাণে তাদের কস্ট করছে তার কস্ট বেড়ে যাচ্ছে, এই জন্য তারা পারে না। তখন তারা কি করলো যে না আচ্ছা আমরা এক কাজ করি যে ব্লাস্ট ফার্নেস আমরা গেলাম না, কিন্তু আরো ছোট ফার্নেস যাই, কিন্তু আমরা নন গ্রেড কোক যেটা বা কোল যেটা যেগুলা ব্লাস্ট ফার্নেসে ইউজ করা যায় না সেগুলো আমরা ব্যবহার করতে পারি কিনা। এই যে একটা চিন্তা, এই যে একটা চেষ্টা, সেখান থেকে বের হয়ে আসছে যে আমরা এগুলো আমরা যেটা ডিসকাস করতেছি এই জিনিসগুলো। মূল ব্যাকগ্রাউন্ডটা বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে যে এই ব্লাস্ট ফার্নেসের অল্টারনেটিভ। তাহলে ডেফিনেটলি তোমার বুঝতে হবে যে তাহলে এই ফার্নেস গুলার ক্যাপাসিটি ব্লাস্ট ফার্নেসের মতো হবে না, তার চেয়ে কম হবে। এটা কমন সেন্স থেকে বলো। ক্যাপাসিটি কম হবে কারণ ছোট না ফার্নেস গুলো তুলনামূলক। ছোট 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 কেন? ছোট হইতে হবে কেন? স্যার আমি কি ব্লাস্ট ফার্নেসের মতো বড় করতে পারবো এগুলা? না, পারবো না। কেন? কারণ আমাদের লো স্ট্রেংথ ওর আর কোক লাগবে। যেহেতু আমরা এটাতে চার্জ হিসেবে লো স্ট্রেংথ ওর দিচ্ছি, তো ওরা তো লোডটা নিতে পারবে না, এই কারণে আমরা ছোট করে ফার্নেস বানাবো। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কারণ। মানে যে কারণে আমি লো গ্রেডের এগুলা দেখছি স্ট্রেংথ বা এগুলার ওই কুকিং গ্রেড না কোল। তো আমি যদি এখন বড় ফার্নেস করি সেখানে তো আবার তোমার প্রচুর পরিমাণে তোমার লোড চলে আসবে, সেই লোড তো সে নিতে পারবে না। কথা বুঝছো? সেই জন্য এই ফার্নেস গুলো হয় ছোট ছোট ফার্নেস। হ্যাঁ, তার প্রোডাকশন অবশ্যই প্রোডাকশন কম হবে, এই ব্লাস্ট ফার্নেস তুলনায় কম হবে, কিন্তু তুমি তোমার দেশে যে ওর গুলো আছে সেগুলো তুমি ইউটিলাইজ করতে পারবে। কথা কি বুঝছো? এবং চিপে তুমি করতে পারবে। কথা বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা, বুঝে থাকলে এবার আজকে এটা কে বলবা? ব্যাকগ্রাউন্ডটা আমি বলে দিলাম, এখন এগুলো হচ্ছে যে ডিসক্রিপশন, যে কিভাবে তুমি করবা এই জিনিসটা জানা অল্টারনেটিভ রুটে। কে বলবে? এর আগে বলো না এরকম কেউ আছে? 1640 কত ক্লাসে ছিল না? আজকে আছো? রোল 1640 কৌশিক আছে নাকি আজকে? স্যার 40 নাই, 16 এটা দেখতেছি। 16 আছে? স্যার আছে, মানে মানে রেসপন্স করে না কেন সে? মানে স্যার ক্লাসে আছে, মানে অনলাইন দেখাইতেছে। কে বলবে? মানে তোমরা কে বলবে যারা প্রতিদিন বলো, এর বাইরে কে বলবে? নিজ থেকে বলো। রোল 10 কে আগে কেমন বলেছে? হ্যাঁ বলো বলো, রোল 10 বলো। শোনো, আমি বলবো এই যে তোমরা যে আমি যে মাঝে মাঝে কোশ্চেন করি, কোশ্চেনের আনসার যে তোমরা পারো, এটাও কিন্তু তোমাদের গ্রেডিং হচ্ছে। আমি নোট রাখতেছি। কথা কি বুঝছো? হ্যাঁ, স্টার্ট করো। আচ্ছা, চারকোল কি তোমরা চিনো? এর আগে বলা হয়েছিল, চারকোল চিনো? জি স্যার, বলছিলেন ওই যে চায়ের দোকানে ইউজ করে ওরকম যেগুলো আর কি। এর যে উড কম্বাসন করে যেটা তৈরি করা হয়। হ্যাঁ, চারকোল হচ্ছে যে উড কম্বাসন করে করা হয়, অর্থাৎ তুমি কাঠ পোড়ালে তুমি দেখবে যে কালো কালো কয়লা থাকে না, এটাকে চারকোল বলা হয়। ওখানে ফিক্স কার্বনটা থেকে যায়। আমরা যে রান্না বান্না করি বা বিভিন্ন জায়গায় যে পোড়াই কাঠ, আসলে ওখানে ভোলাটাইল মেটার যেটা সেটা ফ্লেম আকারে বার্ন করে। কথা কি বুঝছো? কিন্তু ওই কয়লাটা ইয়াটা থেকে যায়, কি বলে এটাকে, মেইন ফিক্সড কার্বন যেটা সেটা থেকে যায়। এটাকে পরবর্তীতে বার্ন করা হয়, কিন্তু তখন কিন্তু ফ্লেম হয় না। যেটা ধরো কামাররা ইউজ করে, দেখছো না তোমরা? এই যে আয়রন বা স্টিলকে যে তোমার কামাররা বিভিন্ন শেপ দিয়ে হিট করে, তোমরা এটা সরাসরি দেখছো না?
সেখানে কি করে, এই যে এই চারকোল ইউজ করে, কিন্তু তারা কোক ইউজ করে না। এই চারকোলের মধ্যে তখন তারা ওই বাতাস দিতে থাকে, এয়ার দিতে থাকে, আর হিট একটু আগুন ধরিয়ে তখন দেখা যায়। কেন ওই যে বারবিকিউ করে না, বারবিকিউ দেখছো না? বারবিকিউ করাটা দেখছো কিনা? হ্যাঁ, এই যে বারবিকিউ কি করে, এই যে চারকোল দেয়, এগুলো হচ্ছে চারকোল, এগুলোই চারকোল। হ্যাঁ বলো তারপর। আমরা একটু বলি আমরা এখানে যেটা প্রথম দুইটা স্লাইডে, প্রথম একটা, দুইটা আর তিনটা, এই তিনটা জিনিস আমরা এখানে ডিসকাস করব। আর বাকি যেটা স্পঞ্জ আয়রন, সেটার জন্য আলাদা পরের আমাদের আবার 3-4টা ক্লাস আছে। স্পঞ্জ আয়রন একটু বেশি করে পড়াবো, কারণ স্পঞ্জ আয়রন এখন সারা ওয়ার্ল্ডে বেশি করে হচ্ছে আর কি। আমাদের দেশে স্পঞ্জ আয়রন চেষ্টা করছে, একটা আছেও মনে হয়। বলো, প্রথম হচ্ছে লো শ্যাফট ফার্নেস। হ্যাঁ, হ্যাঁ বলো। এই যে এই একটা শ্যাফট ফার্নেস, লো শ্যাফট ফার্নেস যেটা, সেটা তোমার দেখতে এরকম। এটা একটা রেক্টেঙ্গুলার শেপ হয়। এটা ধরো তোমার ফ্রন্ট ভিউ, আর এটা সাইড ভিউ, চড়া এক সাইডে একটু রেক্টেঙ্গুলার শেপ যেহেতু এই জিনিসটা। হ্যাঁ বলো। এখানে একটা কথা বলি আমি, যে তোমরা একটু বলো তো দেখি, আমরা ব্লাস্ট ফার্নেসে একটু কম্পারিজন একটু চিন্তা, ব্লাস্ট ফার্নেসে উপর থেকে নিচে নামতেছে অনেক হাইট পেয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে তুমি যখন আয়রন ওরটা দিচ্ছ, সে ওরটা Fe2O3 থাকে, তাই না? আমরা বলছি যে এটা যখন আস্তে আস্তে বোস জোনে আসার আগে তার উপরেই সেখানে আয়রনটা রিডাকশন হয়ে যায় না? জি স্যার, রিডিউসড হয়। ফসফেট ফর্মে চলে আসে না? জি এবং এবং সেখানে বেশিরভাগই হচ্ছে তোমার ইনডাইরেক্ট রিডাকশন হয় ব্লাস্ট ফার্নেসে। কথা কি বুঝছো? জি স্যার। এখন দেখো, একটা লো শাফট ফার্নেস, এটাতে ধরতে গেলে একটা ব্লাস্ট ফার্নেস ধরো কত হবে, 1/8 হাইট হবে, তাই না? আরো 1/8 নাকি 1/10, এরকমই 1/8, 1/9 বা এরকম হবে, অর্থাৎ তোমার প্রায় 24-25 মিটার। হ্যাঁ, আর 30 থেকে 35 মিটার হাইট মনে আমরা দেখছিলাম, তাই না, ব্লাস্ট ফার্নেসের? জি স্যার। মানে তাহলে ধরো 1/7। এখন তুমি চিন্তা করো, তুমি যখন এখানে যে ওরগুলা দিচ্ছ, সেই ওরগুলা কি তাইলে কি একটু চিন্তা করো তো, তাহলে কি এখানে ইনডাইরেক্ট রিডাকশনের কোনো সময় পাবে? এখানে কম হবে, পাইলেও খুবই কম। না, এখানে সুযোগ কমই, খুবই কম হবে। এবং এখানে কার্বন থেকে যে তোমার যে অক্সিজেন যেটা হবে, সে অক্সিজেন হওয়ারও তোমার চান্স এখানে খুব কম হবে। অর্থাৎ কার্বন মনোক্সাইড রয়েছে, সে যে রিয়েকশন করবে আয়রনের সাথে, সেটা কম পাবে। এখানে যে কোকটা তুমি দিবা বেসিক্যালি সেটা হচ্ছে হিট জেনারেট করবে। সেই হিটে কার্বন যেটা আছে, কার্বন ডিরেক্টলি তোমার আয়রন অক্সাইডের সাথে ডিরেক্ট, তোমরা ডিরেক্ট রিডাকশন করছো না? ডিরেক্ট আর ইনডাইরেক্ট রিডাকশন করছো কিনা? জি স্যার। এখানে তুমি দেখো লজিক্যালি এখানে ডিরেক্ট রিডাকশনটা বেশি হবে। কথা কি বুঝছো? কারণ এখানে হাইট কম, ওই যে তোমার কার্বন থেকে কার্বন মনোক্সাইড হবে, কার্বন মনোক্সাইড হয়ে আয়রন অক্সাইড সে অক্সিজেনকে নিয়ে আসবে, এই সময়টা কম পাবে। এখানে কার্বন মনোক্সাইড হয়ে হিট জেনারেট করবে, হিটটা এখানে সোর্স, আবার এই কার্বন অক্সাইডে কনভার্ট হবে। আর আবার কার্বন ডিরেক্টলি তোমার এই হিটে আয়রনের সাথে রিয়েক্ট, তোমরা আগে যেটা তোমরা দেখছো। কথা কি বুঝছো? ডিরেক্ট রিডাকশনটা এই জন্য, এটা বেসিক ডিফারেন্স হচ্ছে লো শ্যাফট ফার্নেসে ডিরেক্ট রিডাকশনটা হবে। এক কথা হচ্ছে যে এটা, যেটা আমি স্লাইডে উল্লেখ করি নাই,
এখানে স্লাইডিং লিকুইড, এবং দেখা যাবে যে তার মানে উপরের সাইডে এই সাইড গুলোতে রিয়েকশন অত বেশি হবে না। মোস্ট অফ দ্য রিয়েকশন তোমার র্যাপিড, এখানে খুব স্লো রিয়েকশন হবে, অর্থাৎ রিডাকশন রিয়েকশনটা খুব স্লো হবে। আর এই টুয়ার্ডস এর উপরে এসে খুব র্যাপিড রিয়েকশন হয়ে এখানে আয়রনটা প্রডিউস হয়ে তোমার এই নিচের দিকে এসে তারপর তোমার জমা হবে। এই হচ্ছে কথা। হ্যাঁ বলো, এর বলো মূল কনসেপ্ট। এটা আমি বলিনি, কিন্তু তোমাদের যে লেকচার মেটেরিয়াল দিছি, লেকচার নোট মেটেরিয়াল যেটা, সেখানে তো বলা আছে এটা। বলো। দেখো এখানে টপ গ্যাসের ভিতরে আমাদের ফোকাস থাকবে হচ্ছে তোমার এই জায়গাগুলোতে, কার্বন মনোক্সাইডে। ব্লাস্ট ফার্নেসে কিন্তু এত থাকে না, কিন্তু এখানে টপ গ্যাস বেশি, দেখছো? হ্যাঁ, আবার এখানে এই জিনিসগুলো আসতেছে এই জায়গাগুলো। হ্যাঁ, ক্যালোরিফিক ভ্যালু বলো অনেক বেশি ক্যালোরি। দেখা যাচ্ছে না? 5 থেকে 700 নিউটন পার মিটার কিউব ব্লাস্ট আর কি ডোন করা হয় প্রতি টপ গ্যাস, মানে 8 থেকে 11,000 নিউটন মিটার কিউব টপ গ্যাসের জন্য। এখানে একটা তোমার ধারণা দেওয়া হয়েছে, এটা আমরা পরে চলে যাই। এখন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো পড়ে যাও শুধু। আমরা আমরা কিন্তু ব্লাস্ট ফার্নেস এটা পারি নাই, তাই না? ব্লাস্ট ফার্নেস কিন্তু এগুলো খুব পারছি আমরা, সেখানে সিন্টার করা লাগছে, পেলেটাইজিং করা লাগছে, তাই না? কিন্তু এখানে তুমি এটা ইউজ করতে পারবে। হ্যাঁ বলো। হুম, হুম। না না, ওই যে বলছে যে প্রায়র কার্বনাইজেশন অর অ্যাগ্লোমারেশন অফ ওর ইজ নট রেকমেন্ড, মানে তোমার ওই যে আগে যেটা বললাম, অল্প আগে যেটা বললাম শুরুতে, ওই যে তোমার পেলেটাইজিং করা, সিন্টার করা, এই জিনিসগুলো করা লাগবে না আর কি। এখানে তুমি তো সরাসরি ইউজ করতে পারতেছো। হুম। ডিসঅ্যাডভান্টেজটা বলো। প্রোডাকশন রেট। হ্যাঁ, এটা ছোট ধরনের এটা। হ্যাঁ, এখন এটা আরেকজন বলো, কি বলবে? এটা হচ্ছে যে স্মল, এটা হচ্ছে যে লো শাফট ফার্নেস, আর একটা এটা হচ্ছে তোমার স্মল শাফট ব্লাস্ট ফার্নেস। হ্যাঁ, এটা স্মল শাফট ব্লাস্ট ফার্নেস এটা। হ্যাঁ বলো, এটা আরেকজন বলো, কি বলবে? রোল 10 বললা, তাই না? এটা আরেকজন বলো, কি বলবে বলো তাড়াতাড়ি। স্যার আমি বলি। না তুমি আরেকজন বলো, তুমি ছাড়া আরেকজন বলো, স্যার আমি কে বলবে? আমি বলি কে রোল নাম্বার বলো? 25। বলো স্যার বলো। আচ্ছা স্যার, এখানে হচ্ছে স্মল শেফট ব্লাস্ট ফার্নেসের টোটাল মানে কনফিগারেশন, মানে এটার হাইট কত, ইফেক্টিভ হাইট কত, ভলিউম, হাত, টায়া, বোস টায়া?
আর কি পরিমাণ ব্লাস্ট সাপ্লাইড হয় এটার একটা ডাটা দেওয়া আছে। ওভারঅল হাইট 13.8 মিটার, ইফেক্টিভ হাইট 10.2, মানে ইফেক্টিভ হাইট ওভারঅল হাইটের কম হয়, মোটামুটি 3 মিটারের। ইফেক্টিভ ভলিউম 49.36 মিটার কিউব, হার্ড টায়ার 2.5 মিটার, বোস টায়ার 3 মিটার। তো এখানে বোস টায়ার হার্ড টায়ার চেয়ে বেশি। আর ব্লাস্ট সাপ্লাইড হচ্ছে 2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। র ম্যাটেরিয়ালস যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে হাই গ্রেড আয়রন ওর, আয়রন ওরের পার্টিকেল সাইজ 10 to 40 মিলিমিটার সাইজের। আর লাইমস্টোন অ্যাড করা হয় 45% ক্যালসিয়াম অক্সাইড, সাইজ হচ্ছে 10 to 55 মিলিমিটার। আর থাকে কোকের মধ্যে হচ্ছে 76%, স্যার এফসি মানে ফিক্সড কার্বন, আচ্ছা ফিক্সড কার্বন, হ্যাঁ হ্যাঁ, and 22% অ্যাশ। ইউনিভার্স সাইজ গুলো হচ্ছে 12 to 37 মিলিমিটার। আর স্যার ক্যাপাসিটি 100 টন পার ডে। এটা তোমার ব্লাস্ট ফার্নেস কিন্তু স্মল শাফট, ওটা হাইটটা অনেক কম। আমরা যেখানে 35 থেকে 40 মিটার দেখেছি, এখানে 13.8। কিন্তু এটার আমি মেইন জিনিসটা আমি এখানে লিখিনি, তোমরা একটু নোট করো। এটা হচ্ছে যে মেইন অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা লো গ্রেডের ইনফেরিয়র মেটালার্জিক্যাল কোক এখানে ইউজ করা যায়, বুঝছো? ইনফেরিয়র, তুমি যদি তোমার কোক যদি অ্যাভেলেবেল না থাকে, তুমি ইনফেরিয়র মেটালার্জিক্যাল কোক যদি তোমার কাছে থাকে, ওর যদি থাকে, তখন তুমি এই ব্লাস্ট ফার্নেস না করে তুমি যেটা মেইন হাইট, ফুল হাইট যে ব্লাস্ট ফার্নেস, এটা না করে তুমি স্মল শেপ ব্লাস্ট ফার্নেস করতে পারো। অবশ্যই তার প্রোডাকশন ক্যাপাসিটি কম হবে, কিন্তু তুমি তোমার ওরটাকে ইউটিলাইজ করতে পারবা, লো গ্রেডের মেটালার্জিক্যাল কোক ইউজ করতে পারবা। তারপরে দেখা যাবে কস্টিং এ তোমার এখানে তুমি এটা করতে পারবা আর কি, এই জন্য এটা বলা আছে। এরপরে যেটা আসতেছে এটা বলো যে চারকোল ব্লাস্ট ফার্নেস। স্যার চারকোল ব্লাস্ট ফার্নেসে ফুয়েল হিসেবে চারকোল ইউজ করা হয়। নরমালি এই ব্লাস্ট ফার্নেসটা ব্রাজিল, সুইডেন। এখানে একটা কথা বলি, আগে কিন্তু শুরুতে এট দ্য ভেরি বিগিনিং এই চারকোল ব্লাস্ট ফার্নেস আসার আগে কিন্তু চারকোল ব্লাস্ট ফার্নেস ছিল। কারণ কি তখন বলতে পারবা? কেউ বলতে পারবা? আমাদের নর্মাল যে ব্লাস্ট ফার্নেস তার আগে ছিল চারকোল ব্লাস্ট ফার্নেস। কেন? অ্যাভেলেবল ছিল দেখে। হ্যাঁ, ওই সময় চারকোল অ্যাভেলেবল ছিল, ব্লাস্ট ফার্নেসের যে র ম্যাটেরিয়াল ইউজ করে ওটা অ্যাভেলেবল ছিল। তখন নাকি স্যার কোক যে বানানো যায় ওটাই তো মনে হয় এক্সট্রাকশন, মানে কোকটা যে ভালো স্যার ওটাই তো জানে না আর কি, এরকম। ওই সময় যে আসলে ওইভাবে আমাদের আসেনি, তখন আমাদের 1700 1800, কিন্তু এটা করতেছে তারা যেটা দেখলো, বিশেষ করে ইউরোপের দিকে তো এই জিনিসগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, তখন তারা দেখলো যে তাদের ফরেস্ট শেষ হয়ে যাচ্ছে। কারণ এটা তো তোমার রান্না বান্নার কাজে যে চারকোল হচ্ছে সেটা দিয়ে হচ্ছে না, বন থেকে কাঠ কেটে নিয়ে এসে সে কাঠকে তোমার চারকোলে কনভার্ট করতেছে। কনভার্ট করাতে যার ফলে দেখা যাচ্ছে তাদের বন যেটা ফরেস্ট, এটা দিন দিন এটা কমে যাচ্ছে। তখন তারা অল্টারনেটিভ রুট খুঁজলো যে না, এটা তো করা যাবে না। ইন দি মিন টাইম ধরো তাদের হাতে কোল চলে আসলো, কোক চলে আসলো, তখন তারা এই চারকোল ব্লাস্ট ফার্নেসটাকে তখন তারা ড্রপ করে ওইদিকে চলে গেল। কথা কি বুঝছো? কিন্তু এটার অর্থ এই নয় যে তুমি একদম বাদ দিতে পারবে। এখন যেখানে ধরো চারকোলটা অ্যাভেলেবেল, সেখানে তোমার এই চারকোলটা করা যাবে। কথা বুঝছো? এবং চারকোল করতে গেলে যেটা একটা হচ্ছে, তখন তোমার নর্মাল উডকে তোমার এই উড চারকোল ব্যাটারির মধ্যে দিয়ে হিট করে এটাকে তোমার চারকোলে কনভার্ট করতে হয়। এবং তার পাশাপাশি আমরা দেখবো পরের স্লাইডে মনে হয় কিছু, এই যে এখানে দেখবো, এখানে তো আছে মনে হয়, কোথায় ছিল এখানে মনে ডাটাটা নাই, যে তার পাশাপাশি আমরা আবার বাই প্রোডাক্ট হিসেবে অনেকগুলো জিনিস পাবো, যেগুলো আমরা পরে আমরা অন্যান্য কাজে ইউজ করতে পারি। মূল কনসেপ্ট হচ্ছে যে এটা যে চারকোলটা, এটা কিন্তু চারকোল এখন ওয়াইডলি ইউজ হয় না। যেসব জায়গায় তোমার উডটা বেশি অ্যাভেলেবেল সেসব জায়গায় তোমার এই চারকোল ব্লাস্ট ফার্নেস ইউজ করা হয়। এবং সেখানে যদি তোমার এই হাই গ্রেডের কোক বা ব্লাস্ট ফার্নেস কোক যদি অ্যাভেলেবেল না হয়, তখন এই চারকোল ব্লাস্ট ফার্নেস করা হয়। হ্যাঁ বলো, এবার বলো। স্যার চারকোল ব্লাস্ট ফার্নেসের হাইট হচ্ছে 14 to 15 মিটার, হার্ড টায়ার 2.4 to 3.6 মিটার, ক্যাপাসিটি হচ্ছে
40 to 130 টন পার ডে, আর ওর হচ্ছে 60 to 80% আয়রন। মানে যে ওর থাকবে তার 60 থেকে 80% ওই আয়রন থাকতে হবে ওই তারপর টোটাল ওদের 60 থেকে 80% আয়রন। চারকোলের কোয়ালিটির উপর হচ্ছে ফুয়েল কনজাম্পশন ডিপেন্ড করে, মানে ইনফ্লুয়েন্স করে, আর যেহেতু ফুয়েল হিসেবে চারকোল ইউজ করছি। আর হাই স্পেসিফিক গ্র্যাভিটির চারকোল তৈরির জন্য ড্রাই সয়েল tend to grow trees that yield finally a charcoal of high specific gravity. এখানে তোমাদের একটা কমন একটা ডাটা তোমরা মাথায় রাখো, যে এটা আমারও জানা ছিল না, মানে এটা পড়তে যে জানা হলো যে ড্রাই সয়েল যেখানে আছে সেখানে যে ট্রিগুলা হয় সেগুলার থেকে যে চারকোল আসে তার স্পেসিফিক গ্র্যাভিটি বেশি আসে। এই স্পেসিফিক গ্র্যাভিটি বেশি মানে আসলে ফিক্সড কার্বনের পরিমাণটা বেশি আসবে, তাই না? জি স্যার। হ্যাঁ, তারপর বলো। স্যার ব্লাস্ট প্রেশার হচ্ছে 90 to 210 মিলিমিটার মার্কারি, আর প্রিহিট করা হয় 500 to 750 ডিগ্রি সেন্টিগ্রেড। Top gas temperature varies from 150 to 200 degree centigrade, and the carbon monoxide by carbon dioxide ratio is about 1.5 to 1.6. প্রায় 1.5 গুণ। ধরো তোমার কার্বন ডাই অক্সাইড যদি 10 হয়, 10% হয়, কার্বন মনোক্সাইড 15% এরকম। হ্যাঁ, তারপর The cent percent sinter form of charge increase the productivity by 50% and reduce the fuel consumption by 25%. মানে এটা বলতেছে তুমি যদি চার যদি সিন্টার করে দেই তাহলে প্রোডাক্টিভিটি 50% বাড়বে আর ফুয়েল কনজাম্পশনটাও 25% কমবে। বলো। ফার্নেস ডিসক্রিপশন এখানে ছবি দেখা হলো একটা ফার্নেসের, চারকোল ব্লাস্ট ফার্নেসের। হ্যাঁ স্যার ওই যে আগের পেজে যে হার্টের ডায়া ওগুলা দেওয়া, এখানে 12 থেকে 6টা চারকোল ব্লাস্ট ফার্নেসে। ও এখানে বলা আছে এই যে চারকোল ব্যাটারি প্রোডিউসড। হ্যাঁ বলো। চারকোল ব্যাটারি প্রোডিউসড 70 ton of charcoal, 6 ton of calcium acetate, 600 gallon of methanol and 4 ton of tar. মানে এটা হচ্ছে চারকোল ব্যাটারি, মানে কি আমরা এর আগে দেখছি কোক ব্যাটারি বলছিলাম না এর আগে। কোক ব্যাটারিতে কি করা হয়, তোমার কোল গুলাকে ওই একটা তোমার কোলে যে ক্লোজ একটা চেম্বারে নিয়ে যাওয়া হয়, ওইটাকে ব্যাটারি বলা। তারপর হিট দিলে তখন ওই কোল থেকে তোমার কোকে কনভার্ট হয়, তাই না? এখানে একই জিনিস। চারকোল ব্যাটারি মানে এটার মধ্যে উড লোড করা হয়, উড লোড করে হিট দিলে তখন দেখা যায় যে এটা চারকোল থেকে উড থেকে চারকোলে কনভার্ট হয়। এবং বাই প্রোডাক্ট হিসেবে যেটা আসছে যে এই জিনিসগুলা, যে তোমার ক্যালসিয়াম অ্যাসিটেট পাওয়া যায়, methanol and tar, এগুলা পাওয়া যায়। হ্যাঁ, চার্জ ম্যাটেরিয়াল বলো কি কি? চার্জ ম্যাটেরিয়ালস হচ্ছে 3 টাইপের। একটা হচ্ছে আয়রন রিচ ওর, ম্যাঙ্গানিজ ওর আর সিলিসিয়াস ওর। আয়রন রিচ ওরের মধ্যে আয়রন, সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনাম, ম্যাঙ্গানিজ, ফসফরাস এগুলো বিভিন্ন পার্সেন্টেজে থাকে। এখানে যেটা তোমাদের বিষয়টা যে কোন একটা এরকম দেখা গেলে মেইন যে কম্পোনেন্ট সেটা এটা পার্সেন্টেজটা কত কম্পারিজনের জন্য খেয়াল করবে। কথা বুঝছো? এখানে মেইন এলিমেন্ট হচ্ছে এখানে আয়রন কত 63% এরকম একটা ওর তোমার এখানে চুজ করবা। হ্যাঁ, আর এগুলোতে ম্যাঙ্গানিজ, ফসফরাস এগুলো কমই। আর ম্যাঙ্গানিজ হলে তুমি দেখো এখানে ম্যাঙ্গানিজের অ্যামাউন্ট সবচেয়ে বেশি হবে 35.6%। হ্যাঁ, সিলিসিয়াস ওরে আয়রন, সিলিকন ডাইঅক্সাইড, যার মধ্যে সিলিকন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট 53%, তো এই জন্য সিলিসিয়াস ওর। বলো। With this charge, blast temperature 400 to 500 degree centigrade and blast rate of 140 to 2000 meters square per minute was used. স্যার যে চার্জ ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হয়েছে ওই চার্জ ম্যাটেরিয়ালস গুলো দিয়ে ব্লাস্ট টেম্পারেচার হচ্ছে 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড আর ব্লাস্ট রেট 140 থেকে 2000 মিটার স্কয়ার পার মিনিট ইউজ হয়েছে। আর দেন হচ্ছে টপ গ্যাসের মধ্যে থাকে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন, যার মধ্যে কার্বন মনোক্সাইডের অ্যামাউন্ট হচ্ছে সবচেয়ে বেশি 27%, কার্বন ডাইঅক্সাইড 10% আর ব্যালেন্স নাইট্রোজেন। এই ব্যাপারটা কি বোঝানো হয়েছে? তোমার এই যে টোটাল যে তুমি এয়ার দিচ্ছ না, এয়ারে নাইট্রোজেন থাকে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ।
বলো এরপর। It produced all grades of pig iron at the rate of 80 ton per day in 6 different tappings. So pig iron হচ্ছে যেটা প্রডিউস হয় এটি ওইটা 6টা ডিফারেন্ট ট্যাপ হোল দিয়ে all grades of pig iron প্রডিউস করা হয়। Pig iron quality is good as it contains 0.1% phosphorus and 0.015% sulfur. Pig iron এর কোয়ালিটি ভালো বিকজ ওখানে সালফার আর ফসফরাসের কন্টেন্ট অনেক লো। হ্যাঁ, তাহলে আমরা এখানে এখন যেটা দেখলাম যে লিকুইড আয়রন প্রডিউস করার জন্য আমরা 3টা ফার্নেস এখানে ডিসকাস করলাম। একটা হচ্ছে লো শ্যাফট ফার্নেস, আর একটা হচ্ছে যে স্মল শ্যাফট তোমার ব্লাস্ট ফার্নেস, আর একটা ছিল হচ্ছে যে চারকোল ব্লাস্ট ফার্নেস। হ্যাঁ, তো মূলত কনসেপ্ট একই রকম। তো এখানে যেটা দেখা গেল যে এগুলাতে তোমার যেটা হচ্ছে যে নন গ্রেড বেসিক্যালি ওখান থেকে আসছে যে নন গ্রেড কোকটা মানে গ্রেড কোক যেটা সেটা অ্যাভেলেবেল না থাকলে তখন তুমি তোমার যদি ওর থাকে তখন তুমি আরেক ইলেকট্রোথার্মাল, এটা কি বলবে? আমি কন্টিনিউ করব নাকি আর অন্য কেউ একজন বলো? স্যার আমি বলি। তোমার কত রোল? রোল 20 স্যার। 20 এর আগে বলছিলা? আগে বলনি? অল্প বলছি। 13 তারিখে বলছো। হ্যাঁ, আর কেউ বলো, অন্য কেউ যে আগে বলনি এর মধ্যে? স্যার আমি বলবো রোল 6। রোল 6 কবে বলছো? স্যার অনেক কয়দিনই বলছি। হ্যাঁ, তুমি গতকাল কেউ বলছো? স্যার আমি বলবো। আমি কত রোল 43। রোল 43 কবে? অনেকদিন ছিল। Electrothermal processes. Electric arc heat input is used in electrothermal processes. No air blast is required and no furnace gas is generated. তো এটা আমরা ইলেকট্রোথার্মাল প্রসেস ইউজ করে আমরা এখানে হিট সাপ্লাই দেই, এই কারণে আমাদের কোনো এয়ার ব্লাস্ট লাগে না এবং ফার্নেস গ্যাসও জেনারেটেড হয় না। Coke and other forms of carbon is necessary for the reduction of iron oxide. এখানে হচ্ছে আয়রন অক্সাইডটা রিডিউস করার জন্য আমরা কোক আর আদার ফর্মস অফ কার্বন ইউজ করি। হ্যাঁ বলো। এখানে আমি একটু সংক্ষেপে বলি। এটা হচ্ছে ইলেকট্রোথার্মাল প্রসেস হচ্ছে যে এখানে তোমার কি বলে এটাকে হিট জেনারেট করার জন্য আমরা যেরকম আগে হিটিং এর জন্য দেওয়া হয়েছে মধ্যে হিটিং সোর্সের জন্য আমরা হিটটা কোত্থেকে পেয়েছি বলো? কার্বন বার্ন করে, মানে কম্বাসন মাধ্যমে। মানে এক হচ্ছে কোক থেকে, আরেকটা নন গ্রেডেড চারকোল। কোক আর দিয়েছো না, এয়ার ব্লাস্ট দিয়েছো না, এই দুইটাই তো মূল। কোকের সাথে ওটা ছিল হিট করা, আবার হিট তৈরি করে ওখানে রিয়েকশন করা কার্বন মনোক্সাইড এসে বা হাই টেম্পারেচার কার্বনের সাথে আয়রনের রিয়েকশন এসে এখানে যেরকম দেখাচ্ছে এরকম, কিন্তু হিট সোর্সটা ছিল। কিন্তু এখানে ইলেকট্রিক আর্ক হিট, এখানে তোমার এই কার্বনকে তোমার হিট জেনারেট করার জন্য ইউজ করা হবে না। যেহেতু হিট জেনারেট করার জন্য হিট সোর্স ইউজ করা হবে না, তাহলে এয়ার ব্লাস্টের কোনো প্রয়োজন নেই। কিন্তু তারপরেও তাহলে কি আমরা কার্বন দিতে হবে? কার্বন দিতে হবে, কারণ মানে আর্ক ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং দেখছেন ল্যাবে? জি স্যার। কথা বলো। রাস্তাঘাটে দেখছি স্যার। দেখছো না? কথা বলো না স্যার, কথা কাটতেছে আর কি। না, তুমি ওয়েল্ডিং দেখো না রাস্তাঘাটে চলতে গেলে যে ওয়েল্ডিং গ্রিল দেখছো কিনা? না দেখো না, ওইটাই তো আর্ক ওয়েল্ডিং। কে না দেখো নাই কেউ? না এখনো চুপচাপ। আপনার কথা শুনছি। এখানে কি হয়, ঘটনা কি ঘটে ওখানে হচ্ছে যে তুমি পজিটিভ ইলেকট্রনের মধ্যে যখন কাছাকাছি চলে আসে তখন এখানে স্পার্ক হতে থাকে, অর্থাৎ ইলেকট্রন জাম্প করে তোমার ক্যাথোড থেকে অ্যানোডে যায়। এই যে একটা ইম্প্যাক্ট পড়ে, সেই ইম্প্যাক্টের টেম্পারেচার জেনারেট করে তোমার ইলেকট্রনটা মেল্ট করে যায়। কথা কি বুঝছো কিনা? ইলেকট্রোথার্মাল প্রসেসে একই কনসেপ্ট। তোমার চার্জের উপর ইলেকট্রনকে এনে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, আর্ক তৈরি হয়, আর্ক থেকে হিট তৈরি হয়। হিটের সোর্স হচ্ছে এটা। তাহলে এখন রিডাকশন হবে কিভাবে? হিট দিলে তো শুধু কার্বন আয়রন অক্সিজেন রিমুভ হবে না। অক্সিজেন রিমুভ করার জন্য তোমার কার্বন থাকা লাগবে, এই জন্য এখানে কার্বন মিশানো।
কোক মিশানো হয়। কথা কি বুঝছো কিনা এখন? এই যে এই রিঅ্যাকশনটা দেখানো হলো। হ্যাঁ বলো, কন্টিনিউ করো। 43 The submerged arc furnace plant. The electrothermal production of pig iron is carried out commercially in 3-electrode submerged arc furnace. তো আমরা এই প্রসেসে যখন পিগ আয়রন আমরা প্রডিউস করি তখন আমরা 3টে ইলেকট্রোড submerged arc furnace ইউজ করি। The plant consists of the following. আমরা যে প্ল্যান্টটা ব্যবহার করি সেগুলা নিচের পার্ট গুলা দ্বারা কনসিস্টেড। 1. The furnace proper along with the power. বলো, পড়ে যাও এগুলো। The furnace proper along with the power transformer, secondary bus bars, flexible cables, electrodes, electrode holders and their contacts, shell rotation mechanism, etc. 2 number, the charge storage bin, charge weighing, mixing and charging system. 3 number, furnace gas disposal system. 4 number, cast house and liquid product disposal system. 1st number, raw material preparation plant, if any, like bedding, sintering, etc. 6. Furnace operation control. মানে এটা একটা প্ল্যান্ট কি থাকে সেটা তুমি এই ছবিটা দেখলে তোমার ধারণা ক্লিয়ার হবে। এটা আমি একটু বলে যাই সংক্ষেপে, যেহেতু ক্লাস প্রায় শেষের দিকে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে ইলেকট্রোড গুলো আছে না, এই যে ইলেকট্রোড, হ্যাঁ, এখানে তোমার চার্জ দেওয়া হয়েছে। যে ইলেকট্রোড গুলো দেওয়া আছে সেই ইলেকট্রোড গুলো হচ্ছে তোমার কার্বন পেস্ট দিয়ে। এখানে বলা আছে যে তোমার ইলেকট্রোড গুলো 3টে ইলেকট্রোড থাকবে। তুমি যদি টপ থেকে দেখো, এটা তো সাইড ভিউ, এটা টপ। এই টপে দেখো 3টে ইলেকট্রোড দেখা যাচ্ছে এবং এটাকে সেলফ বেকিং কনজিউমেবল ইলেকট্রোড বলা হচ্ছে। অর্থাৎ এখানে কার্বন পেস্ট দিয়ে একটা স্টিল টিউবের মধ্যে, এখানে এই ইলেকট্রোডের মধ্যে তোমার কার্বন পেস্ট দেওয়া হয়। পেস্ট দিলে তখন কি হয়, স্টিল টিউবটা কন্টিনিউয়াস আর পেস্টও কন্টিনিউয়াস। এখন কি হচ্ছে, পেস্টটা নিচে দিয়ে নামতে থাকে। এখানে তো আর্ক হওয়ার কারণে এখানে হাই টেম্পারেচার থাকে না। এই টেম্পারেচারে যে পেস্ট আছে সেটা কি হয়ে যাবে, তোমার বেকিং হয়ে হার্ড হয়ে যায়। আলটিমেটলি এটা যখন নিচের দিকে নামে তখন দেখা যায় এটা এই একটা তোমার হার্ড কার্বনের একটা ইলেকট্রোড, রাউন্ড ইলেকট্রোড তোমার এখানে চার্জে এসে স্পার্কিং হয়। স্পার্কিং হয়ে হিটে এই কার্বনও তোমার বার্ন হয়ে যায়। আবার এই স্টিল যেটা আছে, স্টিলটা একটু কম রেটে নামে, কিন্তু কার্বনের যেটা আছে সেটা এখানে পেস্ট আকার, এটা পেস্ট হয়ে হার্ড হয়ে এটা রেটটা খুব দ্রুত হয়ে এখানে হিট করতে, মানে এখানে হিট হয় স্পার্কিং এর কারণে। তার মানে কি দাঁড়ালো, যে ইলেকট্রোডটা হচ্ছে যে কনজিউমেবল এবং এই ইলেকট্রোডটা একটা ফিক্সড ইলেকট্রোড না। এটার স্টিল একটা টিউবের মধ্যে দিয়ে কার্বন পেস্ট দিতে থাকে। এই পেস্ট গুলো নিচের দিকে নামতে থাকে। যখনই এই এটা স্পার্কের যেখানে হচ্ছে তার উপরের দিকে আসে, তখন সেলফ হিটিং এ এটা সেলফ বেকিং হয়ে যায়। বেকিং এ হার্ড হয়ে নিচের দিকে একটা হার্ড ইলেকট্রোড নামতে থাকে। এই প্রসেসে এই জিনিসটা, এই কথাটা এই তারাতে এই কথাটা বলি। কথা বুঝছো? এরপরে যেটা বলা হোক যে এটা যে চার্জটা ইউজ করা হয় এটা প্রিমিক্স চার্জ, অর্থাৎ প্লাগস তোমার কার্বন সবকিছু দিয়ে এটা প্লাগস করা হয়। এবং বলা হচ্ছে যে এটা ফার্নেসটা তো ক্লোজ হতে পারে, ওপেন হতে পারে, এবং কিন্তু এটা ক্লোজ যদি হয়ে থাকে তার হোল থাকতে হবে। কিছু গ্যাস তো জেনারেট হয়, সেই গ্যাসগুলো বের হতে তোমার জায়গা দিতে হবে। হ্যাঁ, আবার চার্জিং এর জন্য তোমার একটা হোল রাখতে হবে। এটা কথা কি বুঝছো? হ্যাঁ, কার্বন পেস্টটা দেয় রেগুলার দেয়। হ্যাঁ, এটা কন্টিনিউয়াস প্রসেস। যেটা এখানে যে রেটে নামবে উপর থেকে সেভাবে এই সিলিন্ডারের, স্টিল সিলিন্ডারের মধ্যে কার্বন পেস্ট ঢুকতে থাকবে। স্যার বলো, এটা বলো। আগের পেজটা একটু স্যার, এই যে এখানে এক্সজস্ট গ্যাসের যে লাইনটা আছে এই স্ট্যাক পর্যন্ত স্যার, আর এটা তো বুঝলাম স্যার। আরেকটা স্ট্যাক আছে যেটা ইলেকট্রোডের পিছনে স্যার, যে এক্সজস্ট হুড, এইটা কি স্যার? এটা তো বুঝতেছি না কোনটা। স্যার ইলেকট্রোডের ঠিক পিছনের দিকে মনে হচ্ছে ছবিতে, যে রেক্টেঙ্গুলার দেই আর কি, এটা এক্সজস্ট হুড মেবি লেখা স্যার, কি আর বোঝা যাচ্ছে না। এটা এক্সজস্ট হুড এখানে একটা আছে, এখানে একটা দিছে। এটা আর অত ইয়া করার দরকার নেই। এই যে এখানে দেখো এই জায়গাটাতে একটা দেওয়া আছে মনে হয়, এই যে জায়গাটাতে এখানে যাচ্ছে এই তোমার এক্সজস্ট, এখানে যাচ্ছে এক্সজস্ট সিস্টেম অনেকগুলাই রাখছে এখানে তোমার। ওই যে গ্যাস তো হবে, সেই গ্যাসগুলোকে রিমুভ করার জন্য। আচ্ছা বলো। আচ্ছা, অপারেশনটা আমি বলে যাই, সময় তো শেষ। এখানে যেটা হচ্ছে অপারেশন কি, ওই যে আর্ক হতে থাকবে। খেয়াল করো, আর্ক হতে গেলে প্রথমে যেটা বলতেছে যে
এই তোমার রিডাক্টেন্ট হিসেবে তো তুমি কার্বনেসিয়াস মেটেরিয়াল যেটা কোক টোক এগুলা দিবা, বলা হচ্ছে যে ওই যে এর আগে এটা আয়রন অক্সাইডের ডিরেক্টলি রিডাকশন হবে এবং শর্টার ডিউরেশনে। এখন বলা হচ্ছে যে এই রিডাক্টেন্ট যেটা আছে, অর্থাৎ তুমি কোক যেটা ইউজ করতেছো রিডাক্টেন্ট, এই রিডাক্টেন্ট একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। এখানে এই রিডাক্টেন্টের সাথে রিডাক্টেন্টটা প্রথমেই তোমার থেকে হবে স্পার্কে যাবে, কিন্তু মেটেরিয়ালের রিঅ্যাক্টিভিটি বা হিট কন্ডাক্টিভিটি যদি কম হয়, বেশি হয়, তাহলে দ্রুত নিচের দিকে চলে যাবে, হিটটা এক জায়গায় কনসেন্ট্রেট হবে না। তো হিটটা কনসেন্ট্রেট হওয়ার জন্য যেটা বলা হয় যে এটা ইম্পর্টেন্ট জিনিস, কন্ডাক্টিভিটিটা কম হইতে হবে। কন্ডাক্টিভিটি কম হলে এখানে হিটটা যখন বাড়তে থাকবে, বাড়তে তোমার রিয়েকশন শুরু হবে, রিয়েকশন শুরু হয়ে তখন মেল্ট তোমার এই কি হবে, তুমি লিকুইড আয়রন পাওয়া শুরু করবা। তো সেই জন্য বলতেছে যে দ্য সাইজ অফ দ্য রিডাক্টেন্ট বেড মাস্ট বি আন্ডার দ্য ইলেকট্রোড। এই যে এবং এর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তোমার অবশ্যই হবে। কন্ডাক্টিভিটি হতে রেজিস্ট্যান্স যত বেশি হবে তত হিট জেনারেট করবে। এই হিটটা আমাদের এখানে পরের নিচে যে ওর থাকবে, ওর এবং রিডাক্টেন্ট মিক্স থাকবে, এটাকে তখন তোমার এই হাই টেম্পারেচার নিয়ে রিয়েকশনে এটা হেল্প করবে, তখন রিয়েকশন হওয়া শুরু করবে। বেসিক হচ্ছে যে এটা। হ্যাঁ, স্মেল্টিং প্র্যাকটিস যেটা বলতেছে যে চার্জ, এখানে এটারই চার্জ হচ্ছে কি ইলেকট্রিক আর্ক প্রসেস ওর কোক লাইমস্টোন, বেসিসিটি তোমার 1.6 থেকে 1.8 এটা মেনটেন করতে হবে। তারপর হচ্ছে চার্জ সাইজ বলা হচ্ছে 3 মিলিমিটার থেকে বড় হতে হবে। সেল ফ্লাক্সেন্সি রিডিউসেস 10 থেকে 15% পাওয়ার। প্রিহিটিং অফ চার্জ, তুমি যদি চার্জকে প্রিহিট করে তার 25% পাওয়ার কম লাগবে। হ্যাঁ, অর্থাৎ হিট যদি আগে থেকে থাকে, প্রিহিট থাকে। আর গ্যাস কম্পোজিশন, যে গ্যাসটা ফার্নেস গ্যাসটা বের হবে তার কম্পোজিশন দেখো, কার্বন মনোক্সাইডের পরিমাণ অনেক বেশি, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। কারণ এখানে তো আসলে এয়ার বাইরে থেকে যাচ্ছে না, তুমি ইন্টেনশনালি দিচ্ছ না, এখানে কার্বন প্রচুর পরিমাণে যাচ্ছে, মানে কোক তুমি প্রচুর পরিমাণে দিচ্ছ, সেখানে কার্বন মনোক্সাইড আবার ডিরেক্ট রিডাকশন হচ্ছে, কার্বন মনোক্সাইড আয়রন অক্সাইডের সাথে রিঅ্যাকশন কম হচ্ছে, সেই জন্য আনবার্ন কার্বন মনোক্সাইড চলে আসতেছে। এটাকে তুমি পরবর্তীতে কিন্তু ফুয়েল গ্যাস হিসেবে ইউজ করতে পারো। স্ল্যাগ কম্পোজিশনে যেটা দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইড 40 to 45%, সিলিকা 25-30%, কিছু আছে অল্প কিছু ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড। এবং গ্যাস প্রোডাকশন যে ফার্নেস গ্যাস হবে তা হচ্ছে যে 600 থেকে 700 মিটার কিউব পার টন। আর এর ক্যালোরিফিক ভ্যালু অনেক হাই। এর আগে তোমরা 1600-1700 বা 1300 পেয়েছিলা, বা 700-800, এখানে 2500 কিলো ক্যালোরি। ফার্নেস স্টার্ট এভরি 1.5 per 4 hours, 5 ton per 4 hours, depending upon the practice. মানে টাইম টু টাইম এটা ট্যাপিং করে তোমার লিকুইড আয়রনটা পেয়ে যাও। এটা আমরা আজকে শেষ করলাম যে লিকুইড আয়রন আমরা কিভাবে পেতে পারি। অল্টারনেটিভ শেষ, মানে লিকুইড আয়রনটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো যে অল্টারনেটিভ সলিড আয়রন, মানে আমরা মেল্ট করবো না, মেল্টিং এ যাবো না, সলিড থেকে সলিড আয়রন আমরা কিভাবে পাই সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। Recording stopped. হ্যাঁ, রেগুলার ব্যাচে 40%, বাকি সবাই প্রেজেন্ট আছে। রেগুলার ব্যাচে 40%, আর যারা আগের ব্যাচে তারা প্রেজেন্ট আছে বলো।